ঘটনায় নিখোঁজ ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার শনাক্তের দাবি। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল। ইরান জুড়ে প্রার্থনা। মহাখালীর বাস টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, দেখার কেউ নেই। দফায় দফায় উদ্যোগের পরও মেলেনি সুফল। উচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত, নুন আনতে পান্তা ফুরায়, খাদ্য তালিকা থেকে হারিয়ে গেছে আমিষ ও পুষ্টি। মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা নির্বাচনের প্রচারণা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি প্রার্থীদের। এবং ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার, কাজ করছে গোয়েন্দা সংস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার বিধ্বস্তের কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সফর সঙ্গীদের। তবে তুরস্কের একটি ড্রোন বিধ্বস্ত হেলিকপ্টারের সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। সেখানে এরই মধ্যে যাচ্ছে উদ্ধারকারী দল। সহায়তা পাঠিয়েছে রাশিয়া, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ। লুৎফর কবিরের রিপোর্ট। হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সফর সঙ্গীদের সন্ধানে চলছে চুলচেরা অভিযান। এরই মধ্যে দেশটির পূর্ব আজারবাইজানের দুর্ঘটনা কবলিত স্থানে একটি হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করেছে তুরস্কের একটি ড্রোন। ধারণকৃত ভিডিও ইতিমধ্যে সামনে এনেছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। খতিয়ে দেখতে ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। একে তো দুর্গম পথ, সেই সঙ্গে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। ব্যবহার করা হচ্ছে আধুনিক সব প্রযুক্তি। ইরানের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাশিয়া, তুরস্ক সহ বিশ্বের অনেক দেশ। রাতভর চলে সন্ধান, কিন্তু এখনো সন্ধান মেলেনি প্রেসিডেন্ট রাইসি সহ তার সফর সঙ্গীদের। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সেখান থেকে হেলিকপ্টার নিয়ে তাবরিজে ফেরার পথে জোলফার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট সহ তার সফর সঙ্গীরা যেন সুস্থভাবে উদ্ধার হন, এমন প্রার্থনায় গোটা দেশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আরব বিশ্বসহ অনেক দেশের নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গভীর রাত কিংবা খুব সকাল, যানজটের আতঙ্ক মহাখালীর বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক। দূরপাল্লার বাসগুলো প্রধান সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া এই যানজট নিয়ে দফায় দফায় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বাস্তবতার অবস্থান তলানিতে। এমন ভোগান্তি থেকে ঠিক কবে মুক্তি পাবে তার সদুত্তর নেই কারো কাছে। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। গভীর রাতে ঘুমে মগ্ন গোটা শহর, রাজধানী জুড়ে শুনশান নীরবতা। তবে বছরের পর বছর, কি রাত কি দিন, এই সড়কের যেন নেই কোনো অভিভাবক। বাস টার্মিনালের আশেপাশের পুরোটা সড়কই যানজটে স্থবির। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশে এভাবেই সারিবদ্ধ এনা, একতা, ইমাম, শৌখিন এক্সপ্রেস সহ নানা কোম্পানির বাস। রীতিমতো সড়ক দখলের মহা উৎসব। দিনভর ব্যস্ত নগরী থাকলেও গভীর রাতে নিদ্রায় থাকে শহর। সে সুযোগে সড়কের 4 ভাগে 3 ভাগে দখলে অবৈধ বাস পার্কিংয়ে। ভোর রাত কিংবা ভোরের সকাল, সবসময় যানজটে নাকাল থাকে মহাখালীর এই সড়কটি। মহাখালী বাস টার্মিনালের ভেতরের অংশ অনেকটাই খালি, তারপরও অন্যায়ভাবেই এই সড়কটি বছরের 12 মাসেই এভাবে বাস পার্কিংয়ে রাখছেন চালকরা। সকাল 6টার ভিতরে ঢুকলে 10টা বাজবো, তার জন্য আমরা রাস্তার পার্কিংয়ের সুবিধা মানে আমরা তো সকালের টাইম মতো বাড়াতে পারি না, এর জন্য আমরা গাড়ি রাস্তাতে সাইডে রাখি। মধ্যরাতের এই যানজটের রেস থাকে সকাল অবধি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র এই বাস পার্কিংয়ে ভোগান্তিতে সাধারণ যানবাহন। এতে একদিকে তাদের যেমন দুর্ভোগে না বিশ্বাস, তেমনি যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। খুব ভোগান্তি হয় এগুলো। আমরা যেগুলো যাতায়াত করি, যেখানে 1 ঘন্টা আধা ঘন্টা রাস্তা 3 ঘন্টা করে কোনো সময় লাগিয়ে যায়, ঠিক মতো আমরা যাইতে পারি না। এটা তো অনেক সময় দেখা যায় যে 2 ঘন্টাও পার হয়ে যায়। আমাকে সকালবেলা গাড়ি যখন মহাখালী থেকে আমরা সকালবেলা যাওয়ার জন্য তা থেকে অফিস টাইমে যাত্রী দেখা যায় যে রাস্তা ব্লক করে রাখে, কোনো গুরুত্ব নাই। আমরা বইতে ঘন্টার পর ঘন্টা
যাত্রীদের দাবি অচিরে এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার। এমন ভোগান্তি থেকে নগরবাসীকে সহজে মুক্তি ফেরানো সম্ভব না হলেও শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আমাদের যে পিক আওয়ার বা আমাদের জনগণের চলাচলের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু আমরা চেষ্টা করি যে বিভিন্ন বাস যেগুলো দাঁড়িয়ে থাকে বিভিন্ন টার্মিনাল ভিত্তিক, আমরা কিন্তু চেষ্টা করি যে টার্মিনালের যে রাস্তা যেটা থাকবে রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে জনগণ যেন চলাচল করে, অন্তত পিক আওয়ারে যেটা হয়ে থাকে। মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের 20টি রুটে প্রতিদিন চলাচল করে 1200-র বেশি বাস, অথচ এই টার্মিনালের ধারণ ক্ষমতা 300 বাস। উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন টার্মিনাল প্রশস্তকরণের কাজ চলছে। বাস টার্মিনালের অভ্যন্তরে কিছু দোকান ছিল আমাদেরই ইজারা দেওয়া, সেগুলোকে আমরা তুলে দিয়ে প্রায় 4 একর জায়গা খালি করা হয়েছে। ওটাকে আমরা ডেভেলপ করছি যাতে বাসগুলো ওখানে রাখতে পারে। সড়কের জায়গা দখলে নিয়ে এমন যত্রতত্র বাস পার্কিং করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উত্তর সিটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতির বাজারে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে নির্ধারিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো। বাসা ভাড়া আর সংসারে বাজার খরচের হিসেব যেন কোনোভাবেই মিলছে না তাদের। বিশেষজ্ঞরা বলছেন খাদ্য তালিকা ইতিমধ্যে পুষ্টি বিবেচনা বন্ধ করে দিয়েছেন তারা। সরকারের নানা পদক্ষেপের তাগিদও আছে তাদের। মধ্যবিত্তদের বাজার অনুসন্ধান করেছেন এম এ আজিম, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত মামুন রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। পকেটে থাকা অর্থের সাথে কোনো সবজিরই দামের হিসেব না মেলায় ঘুরছেন দোকান থেকে দোকানে। উপায় না পেয়ে নির্ধারিত আয়ের ব্যয় হিসেব আরেকবার মেলানোর চেষ্টা তার। মাস শেষে তার হাতে আসে বেতনের 25,000 টাকা। দুজনের সংসারে এর 12,400 টাকাই বাসা ভাড়া। চাল, তেল, ডাল সহ নিত্যপণ্যে ব্যয় 5,500 টাকা। মোবাইল আর ইন্টারনেট বিল 1,000 টাকা। অফিস যাতায়াতে 1500। দুপুরে একবেলা খাবার খেতে মাসে সর্বনিম্ন 2,000 টাকা খরচ করে সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা মাছ, মাংস বা সবজি কেনার জন্য থাকে তার, যেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ খরচ করার সক্ষমতা 90 টাকা। তবে 90 টাকায় মাছ, মাংস তো দূরে থাক, বর্তমান বাজার মূল্যে 1 কেজি সবজি কেনাই দায়। সব মিলিয়ে 50% আপ চলে যায় বাসা ভাড়া, বিল খরচে। এরপরে যে টাকাটা থাকে তা দিয়ে বিনোদন বা কোনো একটা সুবিধা অসুবিধা বা ঝামেলা ওইটাই ধার করে ওইটা খরচ করতে হয়। সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ তথ্য অনুযায়ী দেশে অধিকাংশ মানুষের গড় আয় 32,422 টাকা। পরিবারে গড়ে সদস্য সংখ্যা 4 জন। সবার মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন বাজার ঘুরে কি কিনছেন অধিকাংশরা? তাতে পুষ্টি চাহিদা বিবেচনাই বা কতটা করা সম্ভব? মাঝারি আকারের এ বাজারের ব্যাগে কাঁচামরিচ, ধনেপাতা সহ 4 ধরনের সবজি নিতেই পকেট থেকে বের করতে হয়েছে প্রায় 550 টাকা, যেখানে জায়গা হয়নি আমিষের। এ হিসেবে বর্তমানে শুধু সবজি কিনতেই মাসে ব্যয় 15,000-এর বেশি, যা করা কজনের পক্ষে সম্ভব? ঝিঙ্গা, কাঁচামরিচ, ঝিঙ্গা, আলু সব মিলে 550 টাকা গেছে। বাজারে ঢুকলে মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা কিনবো, কোনো কিছুই বাজেটের মধ্যে কোলায় না। আগে পটল 30 টাকা কিনছিলাম, আজকে 50 টাকা করে। এ গবেষক বলছেন নির্ধারিত আয়ের মানুষরা এখন আর পুষ্টি বিবেচনা করছেন না। খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন অনেক কিছুই। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হচ্ছে। অপেক্ষাকৃত কম মূল্যের খাবার তারা বাড়িয়ে দিচ্ছেন এবং বেশি মূল্যের খাবার তারা কমিয়ে দিচ্ছেন। যেমন স্বাভাবিকভাবে যতটুকু তার চালের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় তিনি চাল খাচ্ছেন, শর্করা খাচ্ছেন, কিন্তু তার যেহেতু সামর্থ্য নাই সেজন্য তিনি মাংস কম খাচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত নিবন্ধনের আওতায় আনার পরামর্শ সিপিডির এ গবেষণা পরিচালকের। প্রত্যেকটি পণ্যভিত্তিক যারা যে পর্যায়ে কাজ করে তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস নির্ময়ের মানুষের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং রাজবাড়ী থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, নিত্যপণ্যের দর যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেক্ষেত্রে ক্রেতারা কোনোভাবেই স্বস্তি পাচ্ছেন না। আজকের বাজার দর কেমন দেখছেন? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজারে বাজার দর জানাতে। আপনাকে সুখের কোনো খবর আজকে দিতে পারছি না বলে দুঃখিত। আজকের এই বাজারে সকাল থেকে এসে উপস্থিত হয়ে যা দেখছি, সব জিনিস যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুদিনের ব্যবধানেই সবকিছুই সবজি, বিশেষ করে সবজি তরিতরকারির দাম ঊর্ধ্বমুখী এত বেশি, যেটি হচ্ছে নিম্ন আয় এবং নির্ধারিত আয়ের মানুষরা যেন সেটি সহ্য করতে পারছে না। আলুর দাম কিন্তু অর্ধ সেঞ্চুরি পার করেছে। পেঁয়াজ 70 টাকার উপরে, রসুন 200 টাকা অতিক্রম করেছে। আর শাকসবজি তো প্রত্যেকটির কথা বললামই, যেটি হচ্ছে প্রত্যেকটি কিন্তু একেবারে অনেক বেশি দাঁড়িয়েছে। স্বাদের লাউ কিন্তু 50 টাকা ছাড়িয়েছে, পটলের দাম 40 টাকা, ঝিঙে 40 টাকার উপরে, বেগুন 50 টাকার উপরে, উচ্ছে 80 টাকার উপরে। সেই কাঁচামরিচের দাম এখনো পর্যন্ত 150 টাকার উপরে। সব কিছুই আসলে ঊর্ধ্বমুখী। একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে এই যে সামগ্রিক পরিস্থিতি, কি অবস্থা দেখছেন? সকালে বাজারে এসে দেখলাম যে গতকালকে যে জিনিসের দাম ছিল, তরকারির দাম ছিল 30 টাকা 40 টাকা কেজি, সেটি আজকে 50 টাকা। ডিম কিনতে এসে দেখেছি 10 টাকার ডিম 11.5 টাকা। আসলে স্বল্প আয়ের মানুষের জন্য, নির্ধারিত বেতনের মানুষের জন্য, তারা কিন্তু যে মাসিক যে বেতনটি পায়, এই বেতনটি দিয়ে কিন্তু ঋণ করে তাদেরকে চলতে হয়। যখন মাসের বেতনটি পাই, বেতনটি তাদের কাছে দিয়ে আসতে হয়, দিয়ে এসে আবার প্রতি মাসের সদাই তাদের করতে হয়। তারা তো হিমশিম খাচ্ছে। এবং বাজারে যারা নিত্য প্রয়োজন তরকারি বিক্রি করে, তারাও কিন্তু প্রতিদিন তরকারি কিনে বিক্রি। সেক্ষেত্রে কি করছে সাধারণ মানুষের এই যে অবস্থা? সাধারণ মানুষের প্রতিদিন যে বাজারের ঊর্ধ্বগতি, এটা তো বলার অবকাশ রাখে না। এবং প্রায় গত কয়েকদিনের মধ্যে 25%-এর বেশি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে বলি চাই, প্রশাসনের নজরে দেয়া, জনপ্রতিনিধিদের দেয়া, কিন্তু তাদের যে দায়িত্ব, তারা এই বাজার মনিটরিং করার ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনের যে পরিমাণ তদারকি করার কথা, কেন বাজারে যে কাঁচামালটা একদম আমাদের এই সাতক্ষীরার কাছাকাছি যে বাজারগুলো, সেখান থেকে যে তরকারিগুলো উঠতেছে, সেগুলোর দাম এখানে কয়েক কিলোমিটার দূরে আসে এত বাড়ছে। সেটাকে শুনছিলাম লিনিয়াস, কাছাকাছি ক্ষেতগুলো থেকে যখন ফসল চলে আসছে, সেগুলোর দাম কিন্তু সেই কৃষকের হাতে না পৌঁছালেও কিন্তু বাজারে কিন্তু অনেক বেশি দাম। এটি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমাগতভাবে। সাধারণ মানুষ আসলে তার কোনো পণ্যটি কিনে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতে পারছে না। তার আয়ের যে খাত, যে তার সে নির্ধারিত পকেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ কিন্তু আসলে নাজেহাল অবস্থায় দাঁড়িয়েছে। যে করে হোক তারা আসলে তাদের যে বাজার, সেই বাজার ব্যবস্থাপনাটির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এই ছিল সাতক্ষীরার বাজারের সর্বশেষ লিনিয়া। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীতে। সেখানকার বাজার পরিস্থিতি জানার জন্য আমরা শামীমের কাছে যাচ্ছি। শামীম, আপনার বাজার পরিস্থিতি কি? সব কিছু তো ঊর্ধ্বমুখী, বিশেষ করে মাছ, মাংস সহ অন্যান্য দ্রব্যের দাম কি আমাদেরকে জানান। ধন্যবাদ শরীফুল্লাহ কায়সার। আপনি যেমনটি জানাচ্ছিলেন সাতক্ষীরার পরিবেশ পরিস্থিতি, নিত্য পণ্যের বাজার। তো আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার পদ্মাপাড়ের একটি মাছ ও মাংসের বাজারে। এখানে মাংসের বাজারের কথা যদি বলি, তো এখানে যে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ক্রেতা এবং বিক্রেতারা সবাই জানিয়েছেন যে পদ্মাপাড়ের যে মাংসের বাজারটি রয়েছে, এই মাংসের বাজারটি দেশি গরুর মাংস বাজার। এখানে গরুর মাংসটা বর্তমান 700 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি করছে। পাশাপাশি যে খাসির যে মাংস রয়েছে, সেই মাংসটা 1000 থেকে 1100 টাকা কেজি বিক্রি করছে। তো মাংস যে ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে এই মাংসটা, গরু যে রয়েছে, সেই গরুটা দেশি গরু হওয়ার কারণে যে মাংসটার একটু চাহিদা বেশি। আর যারা এই যে মাংসটা কিনে থাকে, তারা এই মাংসটার এলাকার ভিতরে চাহিদা বেশি। তো তারা যদি
বেশি কেউ কেনে, অনুষ্ঠানের জন্য যদি কেউ মাংস কেনে তাহলে তারা কিছুটা কম রাখতে পারে। পাশাপাশি যে তারা 750 টাকা কেজি দরে বিক্রি করছে বলে তারা জানিয়েছেন। আরেকটি কথা যদি বলি, মাছের বাজারটা কিন্তু রাজবাড়ীতে সবটা সময় উঠানামা করে, কারণ আজকে যে দাম থাকে কালকে কিন্তু সেই দামটা থাকে না। কারণ এ ব্যাপারে ব্যবসায়ীরা যে বলেন যে যেদিন আমদানি বেশি সেদিন দাম কম, যেদিন আমদানি কম সেদিন দাম বেশি থাকে। তো আজকে কিন্তু আমি মাছের বাজার ঘুরছি, সেখানে কিন্তু আমি দেখেছি যে ইলিশ মাছ 1 কেজির উপরে, মানে 1.5 কেজির উপরে যে ইলিশ মাছটি, সেই ইলিশ মাছটি কিন্তু ছিল 42-70 টাকা কেজি বিক্রি করছে। পাশাপাশি 1 কেজি যে ইলিশ মাছগুলি রয়েছে সেই ইলিশ মাছ করছে 2000 থেকে 2500 টাকা কেজি বিক্রি করছে। আর 1 কেজির নিচে যে ইলিশ মাছগুলি রয়েছে সেই ইলিশ মাছ কেজি 1500 থেকে 1600 টাকা কেজি বিক্রি করছে। পাশাপাশি যে এই যে রাজবাড়ী জেলার পদ্মাপাড়ে ইলিশ মাছের বাজারগুলি রয়েছে, সেই মাছের বাজারগুলি যে নদীর যে মাছগুলি রয়েছে সেই মাছগুলির চাহিদাটা বেশি, কারণ এই জেলা থেকে এই বাজার থেকে অনলাইনে মাছ বিক্রি করে বলে তারা জানিয়েছেন। আর এই মাছের বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে ক্রেতারা এসে তারা কিন্তু মাছ ক্রয় করে। তো পদ্মা নদীর মাছ হওয়ার কারণে এই মাছের বাজারের চাহিদাটা বেশি, তুলনামূলক দামও বেশি। কারণ দাম বেশি হওয়ার পরেও কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু এই বাজারে এসে সকালে কিন্তু মাছের বাজার থেকে মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে। আরেকটি কথা যদি বলি, যে রাজবাড়ী জেলার যে পদ্মাপাড়ের এই বাজারটি সকাল ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত চলে, আর মাংসের বাজার সকাল থেকে বেলা 11টা পর্যন্ত চলে। সব মিলে বলা যায় যে পদ্মাপাড়ের যে মাছের বাজারটি রয়েছে দৌলতদিয়া ঘাটে, সেই মাছের বাজার এবং মাংসের বাজারে দেশীয় মাছ ও মাংস পাওয়া যায়, দাম একটু বেশি হলো সেই মাছ ও মাংসের একটু চাহিদাও রয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার পদ্মাপাড়ের মাছ ও মাংসের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, সাতক্ষীরা ও রাজবাড়ীর বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রোববার মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। রোববার শেষ মুহূর্তে মিটিং, মিছিল আর জনসংযোগে ব্যস্ত ছিল প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোটার অনুপস্থিতির হার ছিল প্রায় 64%। সবচাইতে কম ভোট পড়েছে বগুড়ায়, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাটে। সব দলের অংশগ্রহণ না করা ভোটের প্রতি মানুষের আস্থাহীনতায় এমন অবস্থা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাইমুদ্দিন ও সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন। স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোট পড়েছে 36.30%। ভোটের পরিবেশ ভালো থাকলেও ভোট কেন্দ্রে যাননি প্রায় 64% ভোটার। বিভাগের জয়পুরহাটে সবচেয়ে বেশি ভোট পড়েছে 52.74%। 26.25% নিয়ে সবচেয়ে কম বগুড়ায়। সিরাজগঞ্জে ভোট পড়েছে 29.85%। 23টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনটা আমাদের খুবই শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। জনগণও উৎসবমুখ পরিবেশে ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, এবার নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতার অভাবে ভোট কেন্দ্রে টানা যায়নি পর্যাপ্ত ভোটার। তবে দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা দেখছেন তারা। এখানে তাদের একটা ভ্রান্ত ধারণা, মানুষকে বিভ্রান্ত করে এই ভোটে কোনো দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন দেওয়া হয় না। এখন ওই যে কিছু মানুষ ভয়ভীতি সৃষ্টি করে ভোট কেন্দ্রে গন্ডগোল হবে, মারামারি হবে, ককটেল মারা হবে, এবং দ্বাদশ নির্বাচনে কিন্তু করছে। ভোটারের ভিতরে ইভিএম এইটা আমরা প্রচার করতে পারিনি, প্রার্থীরাও পারে নাই এবং নির্বাচন কমিশনাররা পারে নাই। ভোটারকে উদ্বুদ্ধ করা হয়, ভোটের প্রত্যাশা সেরকম হয় নাই, না হবার কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক, সেই ক্ষেত্রে সামনের নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি অবশ্যই এখানে উপস্থিত হবে। ভোটার উপস্থিতি কমার পেছনে নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের অনুপস্থিতি, বৈরী আবহাওয়া এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ ভোটারদের একটা বড় ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, কারণ তারা এটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না। এই গত 14 বছরের নির্বাচনী যে যদি হালচাল যদি তারা দেখে যে তাদের ইচ্ছা মতো বা তারা ভোট দিয়ে তাদের নেতাকে নির্বাচিত করবে, এই জাতীয় অবস্থা নির্বাচনী ব্যবস্থায় বিদ্যমান নেই। একটা বড় রাজনৈতিক দল অফিসিয়ালি নির্বাচনে আসছে না, যদিও তাদের বেশ কিছু নেতা
নির্বাচন করেছে, কিছু পাশ করেছে এবং কিছু বহিষ্কার হয়েছে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে ধরেন তখন যে ফার্স্ট পেজে যে আবহাওয়াটাকেও আমি একেবারে ফেলে দিচ্ছি না, কারণ মানুষের মধ্যে ইলেকশন একটা উৎসবমুখর পরিবেশে হয়, কিন্তু সেই আবহাওয়াতে আসলে মানুষ কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিল। বিএনপি ও তাদের মিত্ররা ঘোষণা দিয়েই নেই নির্বাচনের মাঠে, তবে প্রথম ধাপে ভোটার অংশগ্রহণকে একেবারেই নেতিবাচক হিসেবে দেখতে নারাজ আওয়ামী লীগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ সকালে আরো থাকছে। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু, ঋণের বোঝা এবং ধার দেনায় বিপাকে জেলেরা। ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে নিখোঁজ হওয়ায় ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করেছে ডিবি। নিখোঁজ আনোয়ারুল আজিমকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এতে উদ্বেগে রয়েছে তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা। এই বিষয়ে অবহিত করতে রোববার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বিস্তারিত জানান তিনি। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি, আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব, তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না, 3 দিন যাবত ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে। আর ডিবির মুখপাত্র জানান এই বিষয়ে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। ইন্ডিয়ান নামের নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি, ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। এমপির সন্ধান পেতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। আমরা খেয়াল রাখছি, আমাদের এনএসআই এখানে কাজ করতেছেন, আমাদের ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আনোয়ারুল আজিম আনার টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব অবৈধ সম্পদ অর্জন করে থাকলে জবাবদিহিতার আওতায় আসবে। রাজীবের নামে বেনামের পাহাড়সম সম্পদ ও ত্রাসের অনুসন্ধানী রিপোর্ট দেশ টিভিতে প্রচার হলে রোববার চ্যানেলটিকে কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাভারে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে নামে বেনামে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল পরিমাণ সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি দেশ টিভিতে প্রচারিত হয় ধারাবাহিক রিপোর্ট। বিষয়টি রোববার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নজরে আনলে দেশ টিভিকে জানান অনিয়মকারী জনপ্রতিনিধি যেই হন না কেন আইন অনুযায়ী বিচারের আওতায় আসবেন। সাভারের উপজেলা চেয়ারম্যান নিয়ে রাজীব যার সম্পদের পরিমাণ তুলনায় অনেক বেশি সম্পদগুলো দখলের মাধ্যমে মালিক হয়েছে। এই সম্পদের তথ্য গোপন করা অথবা অবৈধ সম্পদ অর্জন করা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের একটি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনায় আমি যে হই না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আর তিনি যদি অনিয়ম করেন তাহলে সে অনিয়মের জন্য ওনাকে ওই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। এই সময় মন্ত্রী জানান সম্পদ গোপন সহ এমন অনিয়ম প্রতিরোধে দুদক ব্যবস্থা নিতে পারে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, দুদক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো মানুষের যে সমস্ত তথ্য গোপন করা এগুলোর জন্য দায়ী, তাদেরকে জবাবদিহি করার ব্যবস্থাপনা আছে। অনেকগুলো কাঠামো আছে, ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এর আগে গত 3 দিন ধরেই দেশ টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হয় সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজীবের ত্রাস ও নানা কর্মকাণ্ডের ফিরিস্তি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত। ইতিমধ্যেই যে আমাদের দুর্নীতির যে অনিয়ম এবং অপশাসনের সংস্কৃতিতে আমরা ডুবে আছি, এটা কিন্তু আরো ঘনীভূত হবে। কোনো অপরাধকে যখন আপনার বিচারহীনতা ভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে, সেই অপরাধ বাড়তে থাকবে, বিকশিত হতে থাকবে, এরকম ডালপালা আরো বিকশিত হবে, সেটাই হচ্ছে। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলঝড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত।
সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ তাদের পরিবারের বেশিরভাগ মানুষ গত 12 বছরে সম্পদ গড়েছেন কয়েক হাজার কোটি টাকার। শুধু তাই নয়, তাদের ক্যাডার বাহিনী ও ত্রাসের রাজত্বে তটস্থ সাভারের সাধারণ মানুষও। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। যারা কর দেয় না তারা রাজনৈতিক ছায়াতলে থাকে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এই সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে ডিজিটালাইজেশন করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। আয়কর আদায় বাড়াতে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব প্রকাশ করে এক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কর আদায়ে দক্ষ জনশক্তি নিযুক্ত করার উপর তাগিদ দেন বিশেষজ্ঞরা। Technological solution is technological solution, but at the end of the day political buy-in is necessary. Technology necessary factor হতে পারে, এটা sufficient factor হবে না। Sufficient factor হলো political buy-in। কোথায় যেতে চাই এবং সেই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানে রিসোর্স অ্যালোকেশন থাকবে, ম্যান ম্যাট্রিক্স থাকবে, আমাদের টাইমলাইন থাকবে এবং ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা থাকবে। মেম্বারদের ফিডব্যাক নিয়ে 4 বছর ধরে আমরা ফিডব্যাক নিয়ে এটাকে কত ইউজার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে, সব ডাটা কিন্তু ওখানে আছে। আমদানি লাইসেন্সের যে বাধ্যবাধকতা, সেটার আবার যে হ্যাসেল, এগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে একটু দেখে যদি করেন। এনবিআর কার্যক্রমে গতি আনতে ব্যবসায়ী মহলের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মনে করেন আলোচকরা। এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। সেই রাজনৈতিক সুরক্ষা দিয়ে তাদের প্রতি দৃশ্যমান সমর্থনকে প্রকাশ করতে হবে। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। এই সময় কর আদায়ে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন অর্থ প্রতিমন্ত্রী। কোন রাজস্ব আহরণের কথাও আমরা বলছি, আমরা ট্যাক্স পেয়ারকে অবশ্যই সার্ভিসের মাধ্যমে আমাদের রিওয়ার্ডেড করতে হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি সচল রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। নেই কোনো অনুমোদন, তবুও দেদারসে নকল পণ্য তৈরি করে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। এখানে শেষ নয়, ভারতীয় পণ্যের মোড়ক ব্যবহার করে বাজারে ছড়িয়ে দিচ্ছে জেনেটিক এগ্রো নামে একটি কারখানা। ভোক্তার অভিযানে ধরা পড়ে নকল পণ্যের এই কারখানা। একই সাথে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। এই পণ্যগুলো অবিকল নামি দামি ব্র্যান্ডের মতো হলেও সবগুলোই নকল। শুধু তাই নয়, মেড ইন ইন্ডিয়া ব্যবহার করেও তৈরি করছে শিশু খাদ্যপণ্য থেকে শুরু করে 24টি খাদ্যপণ্য। কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকা থেকে এসব পণ্য দেদারসে তৈরি করে সাপ্লাই দিচ্ছে জেনেটিক এগ্রো নামে একটি ভুয়া কোম্পানি, যাদের নেই বিএসটিআই এর অনুমোদন। শুধু তাই নয়, কারখানাটির যন্ত্রপাতির পাশে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ উপাদানসমূহ। একটি দুটি নয়, 24টির নকল পণ্য তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানায়। যে পণ্যগুলো কতটা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে আপনার স্বাস্থ্যকে, সেটি জানলে হয়তো চোখ কপালে উঠবে আপনারও। পাপ যেন বাপকেও ছাড়ে না। অবশেষে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিকেলে কারখানাটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 10 লাখ টাকা জরিমানা সহ বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। একই সাথে পুরো ভবনটিও বন্ধ করে দেওয়া হয়। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। নকল এসব পণ্যের বিরুদ্ধে ভোক্তার অভিযান চলমান থাকার কথাও জানান এই কর্মকর্তা। সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। From those looking on, who know the job is surely done now. As John Brooks blows the final whistle, and Manchester City are the Premier League champions. প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে হারিয়ে 4 বারের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। ইতিহাস গড়ল গার্দিওলার দল।
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে রোববার মধ্যরাত থেকে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে দীর্ঘদিন কর্মহীন সময় পার করবেন তারা। সরকারি ৬৫ দিনের অবরোধের জন্য জেলে প্রতি ৫৬ কেজি করে চাল বরাদ্দ করেছে। তবে নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে ইলিশ শিকার করে নিয়ে যায় বলে দাবি জেলেদের। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। মা মাছে প্রযোজন নির্বিঘ্ন করতে মৌসুম ধরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি হলো সাগরে। ২০ মে থেকে মাছ ধরার উপর শুরু হলো এই নিষেধাজ্ঞা। মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে মাছের সুষ্ঠু প্রযোজন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে পিক আবার প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে, কিন্তু এবার বৃষ্টিটা দেরি হওয়ার কারণে সাগরের পানির উষ্ণতাটা বেড়ে গেছে এবং প্রচুর জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে তারা ওই সিজনে মাছ ধরতে পারে না। এখন বৃষ্টি হওয়ার কারণে তাদের কিছু মাছ ধরা পড়ছে, কিন্তু এখন যেহেতু মাছের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, ডিম ছাড়ার সময় হয়েছে, এক্ষেত্রে তাদের এটা মানতে হবে আর কি। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সহায়তা হিসেবে দেওয়া হবে ভিজিএফ চাল। সরকারের তালিকাভুক্ত যারা জেলে রয়েছে তাদের সবাই বিজিএফ এর যে সুবিধা, সবাই সেই পরিমাণ তারা চাল পাবে ৬৫ দিনের জন্য। তারা ধৈর্য সহকারে ব্যান্ড্রিটা যদি তারা মানে এবং কোনোভাবে অনিয়ম করে মাছ ধরতে না যায়, তাহলে সেই সুফলটা তারা ভোগ করবে। আমরা আশা করছি তাদের যে কষ্ট সেটা তারা কাটিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলেরা জানান, গেল এপ্রিল মাস জুড়ে গভীর সাগরে জাল ফেললেও মিলছে না সামুদ্রিক মাছ, ফলে শূন্য ট্রলার নিয়ে সাগর থেকে ফিরতে হয় তাদের। তীব্র দাবদাহের সাথে বৃষ্টি না হয় সাগরে মাছ না পেয়ে হতাশ অনেক জেলেরা। তাই এর মধ্যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আসায় চরম দুশ্চিন্তায় তারা। আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা সাগর থেকে মাছ ধরে আমাদের ছেলে মেয়ে মা বাবাকে আমরা চালাতে পারি, যে তাদেরকে খাদ্য দিতে পারি। যদি ৬৫ দিন বন্ধ দেয় তাহলে আমাদের আর মাছ ধরা যাবে না। প্রতি বছর এই সময় সাগরে ডিম ছাড়ে মাছ, তাই সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে গত কয়েক বছর ধরে এই সময় সরকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।